নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি আরো বারোই অনন্যার সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। রাহুল গান্ধীর বক্তব্যের বেশিরভাগ অংশ বাদ, লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে বেশ কিছু অংশ। হিন্দু মন্তব্য, মোদীকে নিয়ে মন্তব্য বাদ দেওয়া হলো বিজেপি আরএসএস সংক্রান্ত মন্তব্য, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, গতকালই আমরা দেখেছি কংগ্রেস নেতা তথা কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি হিন্দু প্রসঙ্গে একটি মন্তব্য করেন। যদিও সেই হিন্দু মন্তব্যকে নিয়ে মোদীকে যে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী, সেই অংশ কিন্তু বাদ দেওয়া হয়েছে বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে। একদমই স্বর্ণালী, রাহুল গান্ধীর বেশ কিছু বক্তব্য, বেশিরভাগ অংশই লোকসভায় কার্যবিবরণী থেকে যে কথা বলেছিলেন তিনি, সেগুলো বাদ দেওয়া হয়েছে। রাহুল গান্ধীর বেশ কিছু কথা সেগুলো বাদ দেওয়া হয়েছে। হিন্দু মন্তব্যে মোদীকে নিয়ে মন্তব্য বাদ দেওয়া হলো বিজেপি আরএসএস সংক্রান্ত মন্তব্য। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এবার রাহুল গান্ধী যে মন্তব্য করেছিলেন গতকাল আমরা দেখেছি হিন্দু প্রসঙ্গে, সেই মন্তব্যকে কিন্তু এবার বাদ দিয়ে ফেলা হলো, তো সেক্ষেত্রে কিভাবে দেখছেন এই বিষয়কে? দেখুন, গতকাল রাহুল গান্ধী যে বক্তৃতা করেছেন তার মূল কথা ছিল হিন্দুত্বের নাম করে বিজেপি আরএসএস সারা দেশে হিংসা ছড়াচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে এবং মিথ্যার দেশাতি করছে। এই কথাটি বলবার জন্য তিনি লোকসভায় বেশ নজিরবিহীনভাবে ঈশ্বর এবং ধর্মীয় গুরুদের বেশ কয়েকটি ছবি নিয়ে যায়। সে ছবি তিনি দেখাবার চেষ্টা করেন, যদিও তখন অধ্যক্ষ ওম বিড়লা তাতে বাধা দেন। তিনি বলেন যে সংসদের নিয়মবিধি অনুযায়ী ছবি দেখানো যায় না। এতৎসত্ত্বেও রাহুল গান্ধী বলেন যে হিন্দুত্বের নাম করে যারা হিংসা ছড়াচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে, মিথ্যার বেশাতি করছে, তারা নিন্দনীয় কাজ করছে। গত এক দশক ধরে মোদী সরকারের আমলে সংখ্যালঘুরা আক্রমণের সামনে সংখ্যালঘুদের ওপরে নানান নির্যাতন চাপিয়ে দেওয়া হয়েছে, এই কথা তিনি বলেন। এবং হিন্দুত্ববাদী শিবির বিজেপি তার এই বক্তৃতার একটি ছোট্ট অংশ 50 সেকেন্ড 1 মিনিট কেটে নিয়ে আলাদা করে দেখাবার চেষ্টা করেন, যেন রাহুল গান্ধী সমগ্র হিন্দু সমাজের সম্পর্কে ওই কথাগুলো বলছেন। যদিও রাহুল গান্ধী আগে এবং পরে বারবার পরিষ্কার করেছেন সমগ্র হিন্দু সমাজ নয়, তারা নিজেরাও হিন্দু। তিনি বলতে চাইছেন হিন্দুত্বের নাম করে যে শক্তি আজকে শাসন ক্ষমতায় রয়েছে তাদের বিরুদ্ধে। এই পরিষ্কারকরণের পরেও লোকসভার অধ্যক্ষ তার বক্তৃতার প্রায় পুরোটাই, রাজনৈতিক যে অংশটা তার পুরোটাই বাদ দিয়েছেন। লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার ক্ষমতা লোকসভার অধ্যক্ষর নিশ্চয়ই আছে, কিন্তু তিনি যদি রাজনৈতিক বক্তৃতা লোকসভার বিবরণী থেকে বাদ দেন, তাহলে লোকসভার সেই মর্যাদা রইল কোথায়? এখানে তো অধ্যক্ষ এক দলীয় একটি দলের কর্মীর মতো আচরণ করছেন এবং লোকসভা তার মর্যাদা হারাচ্ছে। এর আগেও আমরা দেখেছি যখন 150 জন সাংসদকে বহিষ্কার করে দিয়ে একটার পর সাসপেন্ড করে দিয়ে একটার পর একটা বিল পাস করিয়ে নেওয়া হয়েছিল লোকসভায়, সেটা হচ্ছে গত টার্মে, মোদীর দ্বিতীয় টার্মের একদম শেষের দিকে। সুতরাং সব মিলিয়ে বলা যায় সংসদ আক্রান্ত, দেশের গণতন্ত্রের পীঠস্থান লোকসভা আক্রান্ত, এবং এই আক্রমণের বিরুদ্ধে ইতিমধ্যেই নানান জায়গা থেকে কথা উঠছে। এমনকি আমরা দেখেছি হিন্দু ধর্মীয় গুরুরাও রাহুলের পক্ষে বক্তব্য রাখতে শুরু করেছেন। সুতরাং মনে হচ্ছে এবারে বল গড়াচ্ছে। এই বল গড়াতে গড়াতে কিভাবে রক্ষণ করেন মোদী সরকার এবং বিজেপি, সেটার দিকেই তাকিয়ে আছে এখন পর্যবেক্ষক মহল। একদমই আশিস দা, সেদিকে অবশ্যই আমাদেরও নজর থাকবে। আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, গতকালই আমরা দেখেছি রাহুল গান্ধীর যে হিন্দু প্রসঙ্গে মন্তব্য, সেই মন্তব্যকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংসদে তোলপাড়, এবং সেই মন্তব্যকে ইতিমধ্যেই লোকসভার যে কার্যবিবরণী সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
হিন্দু মন্তব্য কার্য বিবরণী থেকে বাদ যাওয়ায় কটাক্ষ রাহুলের। মোদিজির দুনিয়ায় সত্যকে কার্য বিবরণী থেকে বাদ দেওয়া হয়। বাস্তবে সত্যকে কার্য বিবরণী থেকে বাদ দেওয়া যায় না। যত খুশি কার্য বিবরণী থেকে বাদ দিন, সত্য সত্যই। मोदी जी की दुनिया में सच्चाई एक्सपंज हो सकती है, मगर रियलिटी में सच्चाई एक्सपंज नहीं हो सकती है। जो मैंने कहा था, जो मैंने कहना था, मैंने कह दिया, वो सच्चाई है। और एक्सपंज करें, जितना करना है करें, सच्चाई सच्चाई होती है। धन्यवाद। ऑथेंटिकेट करने को कहा है। এই বিষয়ে নিয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তার কি প্রতিক্রিয়া শুনুন। এটা নতুন কিছু না, বা এটা শুধু রাহুল গান্ধী বলে নয়। যখন 303-এর সংখ্যাধিক্যের ঔদ্ধত্য অহংকার ছিল, তখনও তারা একই জিনিস করত। আজ ইলেকশন কমিশনের ওপর ভর করে, কিছু পাল্টুরাম এবং কিছু সুবিধাবাদী জোটের ওপর ভর করে একটা অস্থায়ী সরকার তৈরি করার পরেও এখনো তাদের সেই স্বভাব তাদের যায়নি। বিরোধীদের কণ্ঠ রোধ করা বা পার্লামেন্টের দুই কক্ষে যখন বিরোধীরা এমন কিছু বলে যাতে সত্য উদ্ঘাটিত হয় বা বিজেপি বা তাদের জোটের মুখোশ খুলে যায়, তাদের অন্যায়টা সামনে চলে আসে, সঙ্গে সঙ্গে স্পিকার বা চেয়ারম্যানকে কাজে লাগিয়ে তাদের মাইক বন্ধ করে দেওয়া, তাদের বক্তব্যের সেই অংশগুলো বাদ করে দেওয়া, রাজ্যসভা লোকসভা টিভিকে সেন্সর করে দেওয়া, বিরোধীদের দিক থেকে ক্যামেরা ঘুরিয়ে স্পিকার বা চেয়ারম্যান বা ট্রেজারি বেঞ্চের দিকে ক্যামেরা তাক করা, এগুলো বরাবরই তারা করে আসছে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে ভুলুণ্ঠিত করে। সেই জিনিসই তারা কন্টিনিউ করছে, কিন্তু তারা ভুলে গেছে এবার তাদের সংখ্যাটা 303 নয়, এবার শক্তপোক্ত ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু প্রত্যেক মুহূর্তে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে এবং এই ধরনের অন্যায় বা অনৈতিক কাজ হলে ছেড়ে কথা। রাহুল গান্ধীর বক্তব্যের বেশ কিছু অংশ বাদ পড়েছে, লোকসভার কার্য বিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে বেশ কিছু অংশ। অন্যদিকে রাহুল গান্ধী তিনি কিন্তু বলেছেন সত্য সত্যই, যত খুশি কার্য বিবরণী থেকে বাদ দিন না কেন, সত্য সত্যই। মন্তব্য কার্য বিবরণী থেকে বাদ পড়ার পর এমনই মন্তব্য করেছেন রাহুল গান্ধী। এই নিয়ে পাল্টা বিজেপির কি সাফাই, রাহুল সিনহা তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। অবান্তর, অযৌক্তিক এবং সংসদের রীতি বহির্ভূত কোনো বক্তব্য যদি কোনো সাংসদ রাখে, স্বাভাবিকভাবে তিনি যে পদেই থাকুন না কেন সেই জিনিসগুলো ওখান থেকে বাদ যায়। অতএব সেই কারণের জন্য যেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, সেই প্রসিডিওর মেনেই যা হওয়া হয়েছে, এ নিয়ে কোনো জলঘোলা করার কোনো জায়গা নেই। কিন্তু বিরোধীদের মূল বিষয় হচ্ছে কোনো ইস্যু নেই, সেই কারণে একটা নন ইস্যুকে নিয়ে ইস্যু বানিয়ে চিৎকার করাটাই বিরোধীদের এখন রেয়াজে দাঁড়িয়ে। আপনাদের শোনালাম রাহুল সিনহা তিনি ঠিক কি বলেছেন। রাহুল গান্ধীর বক্তব্যের বেশিরভাগ অংশ বাদ দেওয়া হয়েছে লোকসভার কার্য বিবরণী থেকে, এবং তারপর রাহুল গান্ধী তিনি বলেছেন মোদির জামানায় এরকম অনেক কিছুই হয়, তবে সত্য সত্যই। একদমই অনন্যা, আমরা দেখছি যে এবার প্রথম থেকেই কিন্তু সংসদের যে অধিবেশন চলাকালীন আমরা দেখছি প্রথম থেকেই কিন্তু এক কাট্টা হয়েছেন বিরোধীরা, এবং গতকাল যেমনটা আমরা দেখেছি রাহুল গান্ধী যে হিন্দু মন্তব্য করেছে সেখানেই কিন্তু একের পর এক যে বিজেপি নেতারা, বিজেপির সাংসদরা রয়েছেন তারাও কিন্তু প্রতিক্রিয়া দিতে বাধ্য হয়েছেন, যা আমরা গত 10 বছরে কিন্তু দেখিনি। এবং এবার সেই রাহুল গান্ধীর সেই হিন্দু বক্তব্যের অধিকাংশ অংশই বাদ দেওয়া হয়েছে কার্য বিবরণী থেকে। আরো বারো তো এখন সময় একটা বিরতির, ফিরছি আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। স্বর্ণালী, এবার আগুনের খবরের দিকে নজর রাখতে হবে। ফের শহর কলকাতায় আগুন, ধাপামাত পুকুরে, সায়রাবাদে আগুন, কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর সামনে আসছে। একেবারে অনন্যা, এবং ইতিমধ্যেই যেমনটা প্রাথমিক খবর জানা যাচ্ছে যে ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছেছে। আপনাদের জানিয়ে রাখি ফের শহর কলকাতায় আগুন লাগার ঘটনা, এবং এবার যেমনটা জানা যাচ্ছে ধাপা মাঠ পুকুরে, সায়রাবাদে আগুন লেগেছে, কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা। এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে সূত্র
মারফত যে ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের 5টি ইঞ্জিন পৌঁছেছে, তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। একদমই স্বর্ণালী, দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। তবে ঠিক কিভাবে আগুন লাগলো সে সম্পর্কে এখনো পর্যন্ত জানা যায়নি। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, ফের শহর কলকাতায় আগুন লাগার খবর সামনে আসছে। কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। একদমই অনন্যা, আমরা দেখছি বারংবার একের পর এক ঘটনা ঘটছে, এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং এবার ফের শহর কলকাতায় আগুন লাগার ঘটনা। এবং যেমনটা জানা যাচ্ছে, ধাপা মাঠ পুকুরে সায়রাবাদে আগুন লাগার ঘটনা অনন্যা। এবং যদিও তুমি যেমনটা বলছিলে যে এখনো পর্যন্ত জানা যায়নি ঠিক কি কারণে আগুন লেগেছে, তবে ঘটনাস্থলে ইতিমধ্যেই কিন্তু 5টি ইঞ্জিন পৌঁছেছে দমকলের এবং তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ধাপা মাঠ পুকুরে আগুন লেগেছে, কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর সামনে আসছে। এবার ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের ইঞ্জিন তারা পৌঁছেছেন, তৎপর রয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে দমকলের তরফে। তারপরেও ঠিক কিভাবে আগুন লাগলো সেই সম্পর্কে এখনো পর্যন্ত জানা যায়নি। ফের শহর কলকাতায় আগুন লাগার খবর সামনে আসছে স্বর্ণালী। এর আগেও আমরা বারবার এই আগুন লাগার খবরের দিকে নজর রেখেছি, আর এবার ধাপা মাঠ পুকুরে সেখানে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর সামনে আসছে। সেই ছবি আপনাদের আর কিছুক্ষণের মধ্যে দেখাবো। ধাপা মাঠ পুকুর সায়রাবাদে আগুন, দমকলের 5টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। তবে ঠিক কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। একদমই অনন্যা, আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন কালো ধোঁয়ায় রীতিমতো ঢেকে গিয়েছে ধাপা মাঠ পুকুরের যেখানে আগুন লেগেছে, তার চারিপাশ কিন্তু ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম বড়বাজারে, সেখানে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল অনন্যা। এবং তারপর দেখা যাচ্ছে ফের শহর কলকাতায় আগুন। এবং যেই ছবি আপনাদের দেখাচ্ছি ধাপার মাঠ পুকুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা, এবং এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, কি জানা যাচ্ছে এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি কি, ঠিক কিভাবে আগুন লাগার ঘটনা? দেখো, সকাল প্রায় 11:25 নাগাদ ধাপা মাঠ পুকুরের সায়রাবাদে একটি কেমিক্যাল গোডাউনে আগুনটা লাগে এবং তার আশপাশের অংশেও কিন্তু অনেকটা এই আগুনটা ছড়িয়ে পড়েছে বা পড়ছে, এটুকু বলা যেতে পারে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থের পাশাপাশি এখানটা যেটা জানা যাচ্ছে যে এটা মোবিল কারখানা, অর্থাৎ প্রচুর পরিমাণে মোবিল অর্থাৎ দাহ্য পদার্থ সেখানে রাখা ছিল এবং প্রাথমিকভাবে অনুমান যে শর্ট সার্কিট থেকেই প্রথমে আগুন ছড়িয়ে পড়ে এবং তারপর কেমিক্যালের সংস্পর্শে আসার ফলে এটা বিধ্বংসী আগুনের রূপ নেয়। এবং এখন এই যে কালো ধোঁয়া যেটা দেখতে পাচ্ছে, সেটা অতিরিক্ত পরিমাণে দাহ্য পদার্থ থেকেই কিন্তু এই কালো ধোঁয়া নির্গত হচ্ছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। তবে এই মুহূর্তে 8টি ইঞ্জিন অলরেডি এসে গেছে এবং আরো বেশি ইঞ্জিন আসছে যেগুলো আগুন নেওয়ার কাজে অংশগ্রহণ করছে। এবং এটা কিন্তু মানে এক কথায় বলা যেতে পারে যে একটা বিধ্বংসী আগুনের চেহারা নিয়েছে, যেহেতু আশপাশে সংলগ্ন আরো বেশ কিছু গোডাউন রয়েছে, বস্তি এলাকা রয়েছে, তাই যাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আরো কোনো বড়সড় ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে নজর দিয়েই কিন্তু এই দমকল বাহিনী ইতিমধ্যেই কিন্তু ফায়ার ফাইটাররা নেমে পড়েছে এবং আগুন কন্ট্রোলে। দুর্গা, এখনো পর্যন্ত আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে আর কতক্ষণ লাগবে এই সম্পূর্ণভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, কি জানা যাচ্ছে দমকল সূত্রে? আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে এটা এখনই বলার সময় আসেনি। তার কারণ হচ্ছে যে পরিমাণ আগুন লেগেছে, সেই আগুন যেভাবে ছড়িয়ে পড়ছে এবং প্রচুর পরিমাণে এই যে দাহ্য পদার্থ এখানে রয়েছে, তাই এই কেমিক্যাল গুলোকে সরিয়ে আগামী সময় ফোমের ব্যবহার করতে হবে, এটা নিয়েই কিন্তু জল্পনা চলছে। আমাদের দমকল বাহিনীর যেসব অধিকর্তা সেখানে গিয়ে পৌঁছেছে, পুলিশের অধিকর্তারা যারা গিয়ে পৌঁছে তাদের মধ্যে। তবে আগুনের লেলিহান শিখা যে পুরো এলাকাটিকে গ্রাস করে ফেলার মুখে রয়েছে এটা কিন্তু বলাই যায়। তবে একাধিক সেখানে দমকলের ইঞ্জিন গিয়ে পৌঁছেছে এবং ফায়ার ফাইটাররা সর্বতভাবে চেষ্টা করছে অতি দ্রুত যাতে আগুন কোনোভাবে ছড়িয়ে না পড়ে, সেটাই তাদের প্রাথমিক লক্ষ্য বলে আমরা জানতে পেরেছি। দুর্গা, তুমি যেমনটা জানাচ্ছিলে যে যেহেতু এটা কেমিক্যাল ভবন, কেমিক্যাল কারখানা, সেক্ষেত্রে অবশ্যই দাহ্য পদার্থ যে থাকবে তা জানাই ছিল। সেখানে আগে থেকে কেন এই প্রসঙ্গে কিছু ব্যবস্থা নেওয়া হয়নি, সে প্রসঙ্গে কিছু খবর রয়েছে? দেখো, শহর কলকাতাতে বিগত দিনে যে কটি আগুন লেগেছে এবং তার এই আগুন লাগার পর যখন ইনভেস্টিগেশন শুরু হয়
যে কিভাবে আগুন লাগলো বা আগুন ছড়িয়ে পড়লো কিভাবে বা বিধ্বংসী চেহারা নিল কিভাবে, তখনই দেখা গেছে তার মধ্যে দাহ্য পদার্থ বা কেমিক্যাল এগুলো লোড করা রয়েছে। দেখো, শহর কলকাতায় কলকাতা পুলিশ বা যে সমস্ত প্রশাসনিক বিষয়গুলো রয়েছে তারা থাকলেও কিন্তু প্রতিটি ঘরে ঘরে ঢুকে কে কোথায় কি রাখছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য কারুর পক্ষে রাখা সম্ভব নয়। কেমিক্যালের গোডাউন এটা সবাই জানে, কিন্তু কেমিক্যালের গোডাউনের মধ্যে আর কতটা দাহ্য পদার্থ সেখানে রাখা উচিত বা রাখা ছিল তার যে নির্দিষ্ট মানে কোয়ান্টিটি সেটা কিন্তু এখনো মানে কেউই জানতে পারে না। তাই একটা কিছু ঘটে যাবার পরেই তখন প্রশাসন নড়ে চড়ে বসে যে এর ভেতরে এত লোড দাহ্য পদার্থ ছিল, এগুলো অনৈতিক ভাবে রাখা ছিল, এই বিষয়গুলো সামনে আসে। দুর্গা, এই যে দমকলের 8টি ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে, কোনো হতাহতের খবর কি সামনে আসছে বা যারা স্থানীয়রা ছিলেন তাদের কি কোনো সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, তার কারণ হচ্ছে যে এই যে গোডাউনটি রয়েছে এই গোডাউনের আশপাশে যে যারা বসবাস করছে তাদেরকে সেফ জোনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ যদি কোনো বড়সড় বিস্ফোরণের মতো কিছু একটা হয় এবং তাতে করে যদি এই সমস্ত বাড়িঘর ধরে আগুন লেগে যায় সেক্ষেত্রে যাতে প্রাণহানিটাকে এড়ানো যায় সেই লক্ষ্যেই কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং সবথেকে বড় কথা, এর আশপাশেও আরো ছোট বড় কয়েকটি গোডাউন রয়েছে, তাতে যাতে আগুন সেগুলোতেও মনে করা হচ্ছে যে এই জাতীয় কেমিক্যাল লোড করা রয়েছে, এই জাতীয় মোবিল লোড করা আছে, অতএব সেগুলোতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে বা বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু ফায়ার ফাইটাররা যেটা চেষ্টা করছেন প্রাথমিকভাবে যে আগুন ছড়িয়ে না পড়ে যাতে না পড়ে এবং এই আগুনটাকে এর মধ্যেই যাতে সীমাবদ্ধ রাখা যায় এবং তার মধ্যে থেকেই যাতে আগুনটাকে দ্রুত নেভানোর প্রক্রিয়াকে সম্পন্ন করা যায় সেটাই চেষ্টা করছে। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ফের শহর কলকাতায় আগুন, এবার কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর সামনে আসছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন পৌঁছেছে। আপনাদের জানিয়ে রাখি, ধাপা মাঠপুকুরে সায়রাবাদে এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং ইতিমধ্যেই সেইখানে দমকলের 8টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, যদিও সেখান থেকে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যেহেতু আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে সে কারণে ইতিমধ্যেই স্থানীয়দের সেই জায়গা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে প্রশাসন। আরো বারো তো এখন সময় আরো একটা বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। এবার নজর রাখবো চোপড়াকাণ্ডের দিকে। সেখানে চোপড়াকাণ্ডে নির্যাতিত যুবকের মায়ের ভিডিওকারীর শাস্তির দাবি। নির্যাতিতার মায়ের ভিডিও কারা ভাইরাল করেছে সেই নিয়ে প্রশ্ন উঠছিল। স্বর্ণালী, কিছুক্ষণ আগেই যে খবরের দিকে নজর রাখছিলাম যে এই নির্যাতিতার ভিডিও কারা ভাইরাল করলো সেই নিয়ে অভিযোগও দায়ের করেছেন নির্যাতিতা। একদমই অনন্যা, আমরা দেখেছি যে ভিডিও ভাইরাল হয়েছে এর আগে, সেই ভিডিওতে কিন্তু আমরা দেখেছি যে নির্যাতিতা, যার ভিডিও ভাইরাল হয়েছে সেই নির্যাতিতা কিন্তু দাবি করেছিলেন যে ভিডিওকারী এই ভিডিও ভাইরাল করেছিলেন তার শাস্তির দাবি করেছিলেন। এবার তার মাও সেই একই দাবি করেছেন। কারা মেরেছে জানেন না নির্যাতিতার মা, এমনই অভিযোগ করা হচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদের বললাম এই যে চোপড়াকাণ্ডে যে নির্যাতিতা তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছেন যে তার ভিডিও কেন ভাইরাল করা হলো, আর এই ঘটনাকে কেন্দ্র করে তার সম্মানহানি হচ্ছে। একেবারে অনন্যা, আর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, আমরা দেখেছি এর আগে যিনি নির্যাতিতা তিনিও কিন্তু সেই একই দাবি করেছিলেন যে ভিডিওকারী যিনি তার শাস্তির দাবি করেছেন। এবার নির্যাতিতার মায়ের ঠিক কি দাবি বিক্রমাদিত্য? নির্যাতিতার শাশুড়ি এবং ছেলেটির মা সে কিন্তু বলেছে যে যারা ভিডিও ভাইরাল করেছে তাদের শাস্তি চাই, তারা পরিবারের মান সম্মান সব নষ্ট করছে, তবে যে মারধর করেছে তাকে তিনি চেনেন না এবং তার বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। এই হচ্ছে ঘটনা। এছাড়াও এলাকার মানুষ কিন্তু যেটা জানাচ্ছেন যে তারা চাইছেন না যে কেউ এসে সেই মহিলাকে বারবার এইরকম ঘটনার সামনে ফেলুক।
তাদের বক্তব্য, যদি কারো বাড়ির কোনো মহিলার সাথে এরকম ঘটনা হয় তাকে বারংবার কি সামনে আনা যায়? এবং রাজ্যপাল তিনি আসবেন ওই অঞ্চলে সেই পর্যন্ত ফিক্স ছিল, কিন্তু রাজ্যপাল এখনো এসে পৌঁছাননি। রাজ্যপাল রেস্ট নিচ্ছেন বলে জানা গিয়েছে শিলিগুড়িতে, এবং নির্যাতিতাকে শিলিগুড়িতে নিয়ে যাওয়ার কথাও তিনি বলেছেন বলে জানা গিয়েছে। কিন্তু এলাকার মানুষ চাইছেন না তারা রাজ্যপালের সাথে ওইখানে শিলিগুড়িতে নিয়ে গিয়ে সেই নির্যাতিতার দেখা করার। যদি রাজ্যপাল এখানে ঘটনাস্থলে আসেন, এসে যদি কোনো কথা বলেন সেটা তারা মানতে রাজি, কিন্তু তারা কোনোভাবেই এই নির্যাতিতাকে বাইরে নিয়ে যাবেন না। এবং এই ঘটনায় কিন্তু সম্পূর্ণ মোড় ঘুরে গিয়েছে, কারণ যেই ঘটনাটি ঘটেছে, যে একজন মারছেন, সেই মারার যে ছবি, সেই ছবি ভাইরাল হয়েছে। যে ভাইরাল করেছে তার বিরুদ্ধেই মূলত সমস্ত অভিযোগ এসে পৌঁছেছে, এবং তার সমস্ত শাস্তি চাইছে নির্যাতিতার পরিবার। কিন্তু যে দোষ করেছিল, যে মেরেছিল, যে শাস্তি দিচ্ছিল, তার বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় বিক্রমাদিত্য। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। নির্যাতিতার মা তিনি ঠিক কি দাবি করছেন শোনাবো আপনাদের। ঘটনা ঘটছে, ছেলে এবং বোমাকে মারধর করেছে, তার শাস্তি চান না আপনারা? আমি জানি না, যে আমার ভিডিওটা করেছে আমি ওয়ারে শাস্তি চাই। আমার ভাইরাসটা করলে কি, আমার ধর্ম নষ্ট করলে কি? আর যে মেরেছে আমি চিনি না, কে মেরেছে নি মেরেছে, কে কি করেছে ওটা আমি জানি না। শাস্তি চান না আপনি যে মেরেছে? না না না, ও আমি তো জানি কে না, চিনি কে না, আমি কার কথা বলবো? ভাইরাসটা ছড়লো কে, আমি ওকে চাই। না না, যে মারলো, ওই যে এতগুলা লোকের সামনে মারলো, তার শাস্তি চান না? আমি তো জানি কেনা কোনখানে লেগেল, কোনখানে কি করলে নি করলে ওটা আমি জানি না। ভিডিওটা তো দেখছেন না? ভিডিওটা দেখছি, তো কোনখানে কি করলে শাস্তি চান না? আমি কারো জানলে তো আমি শাস্তি চাইবো। আপনাদের শোনালাম নির্যাতিতার মা তিনি ঠিক কি বলছেন, আর এবার শোনাবো নির্যাতিতা তিনি ঠিক কি অভিযোগ করেছিলেন। আমার যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা আমি জানি না কে বা কারা ভাইরাল করেছে। থানায় আমি অভিযোগ জানাচ্ছি, লিখিত দিয়েছি। তো আমার মান সম্মান নিয়ে হানি করেছে, আমার অনুমতি ছাড়া ভিডিওটা ভাইরাল হয়েছে। ওই ভাইরালকারীর ব্যক্তিকে আমি থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশকে আমি অনুরোধ করেছি, পুলিশ ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। পুলিশের উপরে আমার আস্থা আর ভরসা আছে। এবার অনন্যা চোপড়ার পাশাপাশি আমরা নজর রাখবো আরিয়াদহের ক্ষেত্রে। আরিয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনা, এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। একদমই স্বর্ণালী, তুমি ঠিক যেমনটা বলছিলে যে এই ঘটনায় ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করেছে। সোমবার মা ছেলেকে মারধরের অভিযোগ সামনে এসেছে, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে বেলঘরিয়া থানার পুলিশ। মূল অভিযুক্ত সহ গ্রেপ্তার করা হয়েছে বাকিদেরও। অন্যদিকে 2 জন পলাতক বলে খবর আসছে। আরিয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেপ্তার 6 জন, ইতিমধ্যেই 2 জন পালিয়েছে এমন খবর সামনে এসেছে। একদমই অনন্যা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে বারংবার এই গণপিটুনি থেকে শুরু করে মারধরের ঘটনা সামনে আসছে। আমরা কিছুদিন আগেই দেখেছি উত্তর 24 পরগনার বনগাঁ, ব্যারাকপুর থেকে শুরু করে বারাসত, সেখানে একেবারেই, এবং সেখানে যেমন ছেলে ধরা সন্দেহে গণপিটুনির খবর সামনে এসেছে, তারপরেই আমরা দেখেছি কলকাতা থেকে সল্টলেক বা ঝাড়গ্রাম, সেখানে কিন্তু চোর সন্দেহে এই গণপিটুনির ঘটনা সামনে এসেছে। এবং এবার আমরা ঠিক যেই খবর আপনাদের সামনে তুলে ধরছি, আরিয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনা, এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, বারবার এই গণপিটুনির খবর সামনে আসছে, আর এবার আরিয়াদহ সেখানে মা ছেলেকে মারধরের ঘটনা সামনে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? এই মুহূর্তে কিন্তু আমি সেই ঘটনাস্থলেই দাঁড়িয়ে রয়েছি, এবং তালতলা স্পোর্টিং ক্লাব, যেই ক্লাবে কিন্তু এলাকার স্থানীয় বাসিন্দারা ওই সায়নদীপ পাজা এবং তার মা বুবুন পাজা তাদেরকে গণপিটুনির ঘটনায় তাদেরকে যেভাবে মারা হয়েছে, উইকেট দিয়ে লাঠি দিয়ে যেভাবে মারা হয়েছে, সেই ঘটনায় কিন্তু মূল অভিযুক্ত জায়েন্ট সিং, এই তালতলা স্পোর্টিং ক্লাবের অন্যতম সেক্রেটারি, তাকে গ্রেফতারের দাবিতে জায়েন্ট জঙ্ঘা, এদের গ্রেফতারের দাবিতে কিন্তু ইতিমধ্যেই মানুষ কিন্তু পুলিশের সামনে, বেলঘরিয়া থানার পুলিশের সামনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। কেন মূল অভিযুক্তদের গ্রেফতার করা হলো না? মানুষ মূলত যেটা অভিযোগ করছেন যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে, সেই 6 জন মূল অভিযুক্ত নয়।
যার মধ্যে গোটা ঘটনা চলছে, যার মধ্যে দুষ্কৃতী তাণ্ডব, আরিয়াদহকে ঘিরে রেখেছে জায়েন্ট জঙ্গা, বারবার এই নামগুলো আসছে। তারা কোথায়, তারা কেন পলাতক, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, মানুষ নিরাপদে নেই? সেই কারণে কিন্তু তালতলা স্পোর্টিং ক্লাবে এই মুহূর্তে কিন্তু আরিয়াদহের মানুষ, সাধারণ মানুষরা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভে জমায়েত হয়েছে এবং তারা বারবার পুলিশকে কেন্দ্র করে তারা কার্যত বিক্ষোভ দেখাচ্ছে। তারা বারবার প্রশ্ন ছুটছে যে কেন গ্রেফতার করা হচ্ছে না মূল অভিযুক্তদের। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে পড়েছে এবং ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ আসলে তাদের সামনেই কিন্তু মানুষের একদমই জয়ন্ত, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে যে এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। কটূক্তির প্রতিবাদ করায় আক্রান্ত মহিলাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। লোকসভা ভোটের আগে মহিলার স্বামীকেও মারধরের অভিযোগ সামনে আসে এবং কয়েকদিন পরে মারাও যান তিনি। খানাকুলের রামচন্দ্রপুরের এই ঘটনা এবং আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এই খানাকুলের রামচন্দ্রপুরে কিন্তু সেই মহিলার স্বামীকেও কয়েকদিন আগে মারধরের অভিযোগ সামনে আসে এবং কয়েকদিন পরে মারাও যান তিনি। এবং এবার যেই খবর আপনাদের সামনে তুলে ধরছি যে বিজেপির বিরুদ্ধেই অভিযোগ করা হচ্ছে, এক মহিলাকে মারধরের অভিযোগ করা হচ্ছে এবং কটূক্তির প্রতিবাদ করায় আক্রান্ত সেই মহিলা। একদমই স্বর্ণালী, লোকসভা নির্বাচনের আগে তার স্বামীকে আর এবার সেই মহিলাকে মারধর করা হলো। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ সামনে আসছে? দেখো, প্রথমেই বলে রাখি, খানাকুলের রামচন্দ্রপুর এলাকা, ওই রামচন্দ্রপুর এলাকায় বেশ কিছুদিন ধরে ভোট পরবর্তী হিংসা চলেই আসছে। ভোটের সময়তেই মারা যান একজন তৃণমূল কর্মী। তারপর থেকেই একটা রাজনৈতিক পারদ চড়েই ছিল ওই জায়গাতে। তো আর একটা কথা বলে রাখি, বিগত 2 দিন আগে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খানাকুলে এসেছিলেন তাদের দলীয় কর্মীরা যারা আক্রান্ত হয়েছিলেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। তারপরেই এই যে তৃণমূল নেতা মারা গিয়েছিল মনোরঞ্জন দিগার, তার স্ত্রী কালকে আহত হয়েছেন এবং সেটা অভিযোগ পুরোটাই বিজেপির থেকে। তারা বলতে চাইছে যে ওই মনোরঞ্জন দিগার মারা যাওয়ার পর থেকেই তার পরিবারের লোকজনকে বিভিন্ন কটূক্তি শুনতে হচ্ছিল বিজেপির কাছ থেকে। তার প্রতিবাদ করেছিল মনোরঞ্জনের স্ত্রী কালকে। তারপর তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। বর্তমানে মনোরঞ্জনের স্ত্রী আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি আছে। যদিও সম্পূর্ণ এই বিষয়টি বিজেপি বলছে ওটা পারিবারিক বিবাদ, এখানে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। শুধু আমাদের বিজেপি কর্মীদেরকে কেস দিয়ে, মিথ্যা কেস দিয়ে তাদেরকে ফাঁসানোর চেষ্টা চলছে মাত্র, তাছাড়া কিছু নয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে দীপাঞ্জন যে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ করেছেন ওই মহিলা, সেই অভিযোগ কিন্তু সম্পূর্ণ অস্বীকার করছে বিজেপি। আপাতত ধন্যবাদ তোমায় দীপাঞ্জন। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। স্বর্ণালী, ঠিক যে খবরে একটু আগে নজর রাখছিলাম যে ফের শহর কলকাতায় আগুন লাগার ঘটনার, এবার ধাপামাঠ পুকুরের সায়রাবাদে আগুন, কেমিক্যাল গোডাউনে আগুন। ইঞ্জিন প্রথমে ছিল 5টি আর এবার ইঞ্জিনের সংখ্যা বেড়ে হয়েছে 8। একেবারে অনন্যা, অবশ্যই সর্বশেষ আপডেট কি রয়েছে অবশ্যই তা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। যেমনটা তুমি বললে অনন্যা, যে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা এই খবরের দিকে নজর রেখেছিলাম যে কেমিক্যাল গোডাউনে বিধ্বংসী আগুন লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, কালো ধোঁয়ায় রীতিমতো ঢেকে গিয়েছে চারপাশ। এবং আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এখনো পর্যন্ত যে খবর রয়েছে, দমকলের 8টি ইঞ্জিন সেখানে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে তারা। দমকলের 8টি ইঞ্জিন সেখানে ইতিমধ্যেই পৌঁছেছে। ধাপার সায়রাবাদে অগ্নিকাণ্ডের ঘটনা, ফের শহর কলকাতা অগ্নিকাণ্ডের ঘটনা। এবং যেমনটা জানা যাচ্ছে যে দমকল বাহিনী তারা কিন্তু রীতিমতো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং ইতিমধ্যেই যেমনটা খবর রয়েছে যে হতাহতের সেরকম কোনো খবর নেই। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি কি জানা যাচ্ছে? দেখো, ইঞ্জিনের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এই মুহূর্তে প্রায় 12টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে বলে আমাদের কাছে খবর। সব থেকে বড় কথা যে প্রায় 1 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আগুন কিন্তু এতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তবে এটা একটা কথা যে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ না করা গেল, আগুনটা কিন্তু ছড়িয়ে পড়ার হাত থেকে অনেকটা এলাকাকে রক্ষা করা গেছে বলে প্রাথমিকভাবে যে এই দমকল বাহিনীর সূত্রে জানা গিয়েছে। তবে সময় যদি গড়াতে থাকে এবং আগুনের এই লেলিহান শিখাকে যদি অতি দ্রুত
কন্ট্রোল না করা যায় তাহলে কিন্তু আগামী সময়ে কিন্তু আশপাশে যে সমস্ত গোডাউন বা ঝুপড়ি বাসীদের ঘরটর রয়েছে সেগুলোতে আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। যদিও হাওয়া কিন্তু ঝোড়ো হাওয়া বা খুব বেশি হাওয়া নেই বলে আগুন ছড়িয়ে পড়াটা এখনো পর্যন্ত কন্ট্রোলেই রয়েছে, এটুকু কিন্তু বলাই যায়। তবে সম্পূর্ণভাবে এই যে গোডাউনটি এটাকে কিন্তু আগুন গ্রাস করে ফেলেছে এবং এর ভেতরে এখনো প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকার কারণে ভেতরে ঢুকে যে এর কেন্দ্রস্থলে পৌঁছানো এবং সেখানে থেকে আগুনকে এই যে আগুন যেটা থেকে জ্বলছে সেইটাকে নেভানোর যে কাজ সেটা কিন্তু এখনো পর্যন্ত দমকল বাহিনী শুরু করতে ব্যর্থ হয়েছে বলা যেতে পারে। তবে তারা চেষ্টা করছে যে কোনো রকম ভাবে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, পাশাপাশি ভেতরের যেখানে দাহ্য পদার্থ রয়েছে এবং এমন কিছু দাহ্য পদার্থ রয়েছে যেখানে জল পড়ার সাথে সাথে আগুনের লেলিয়ান্সিকা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। ফলে ফোমের ব্যবহার আদৌ করা সম্ভব কিনা বা ফোমের ব্যবহার করা হবে কিনা এটা নিয়েও কিন্তু এখনো আলাপ আলোচনা চলছে। তবে 1-1.5 ঘন্টা হয়ে যাওয়ার পরেও কিন্তু আগুন কিন্তু কন্ট্রোলে যে করা যায়নি এবং একের পর এক এই টেন্ডার এসে পৌঁছচ্ছে এবং দমকল বাহিনীর গাড়ির সংখ্যা কিন্তু বেড়েই চলেছে যেটা বলা যায়। দুর্গা, এই যে তুমি বারবার বলছো যে 1.5 ঘন্টা কেটে গেলেও আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি, অন্যদিকে ক্রমশ দমকলের ইঞ্জিন বেড়ে চলেছে। এই মুহূর্তে 12টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। হতাহতের কোনো কি খবর পাওয়া যাচ্ছে বা যারা স্থানীয়রা তাদের কি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে? হতাহতের এই মুহূর্তে কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ভেতরে অর্থাৎ এই যে গোডাউনটি রয়েছে গোডাউনের ভেতরে প্রাথমিকভাবে আশপাশে যারা লোকজন বা এই তারা বলছে যে গোডাউনটি বন্ধ থাকা অবস্থাতেই লেগেছিল, তাই ভেতরে কারুর থাকার সম্ভাবনা নেই। যদিও এটা তখনই নির্ধারণ করা যাবে যখন পুরোপুরি আগুন নিভে যাবে এবং তারপর এই ফায়ার ফাইটাররা ভেতরে যেতে পারবেন এবং সেখানে আদৌ কেউ আটকে রয়েছেন কিনা বা কেউ ছিলেন কিনা সেটা তখন নির্ধারিত হবে। তবে এখনো প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে কারো কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত এসে পৌঁছয়। দুর্গা, আমরা দেখতেই পাচ্ছি যে কিভাবে আগুন ছড়িয়ে পড়ছে এবং তুমি যেমনটা জানালে যে ইতিমধ্যেই কিন্তু দমকলের 12টি ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তো সেক্ষেত্রে জানতে চাইবো দুর্গা, যে এই যে কেমিক্যাল গোডাউন রয়েছে সেই কেমিক্যাল গোডাউনের মালিক তার কাছ থেকে কি কোনো প্রতিক্রিয়া মিলেছে এখনো পর্যন্ত এই প্রসঙ্গে? এখনো পর্যন্ত তার সঙ্গে কোনো যোগাযোগ করে ওঠা সম্ভব হয়নি। তবে পুলিশ প্রাথমিকভাবে তার সঙ্গে তাদের সেই গোডাউনের মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এবং যাতে তাকে ইন্টারোগেট করা যায় সেই বিষয়টি নিয়েই তারা তৎপরতা চালাচ্ছে। তবে এখন প্রাথমিক লক্ষ্য হচ্ছে যে যেহেতু আশপাশে বসবাসকারী কিছু ঝুপড়ি রয়েছে, সেখানে বেশ কিছু মানুষ বসবাস করেন, তার আশপাশে ছোট বড় বেশ কিছু গোডাউন রয়েছে, সেখানেও কেমিক্যাল লোড করা আছে বলে জানা গেছে। তাই এখন প্রথম কর্তব্য বা প্রথম লক্ষ্য সেটা হচ্ছে যে ফায়ার ফাইটারদের প্রথমে তারা চাইছেন যে যেভাবেই হোক যাতে আগুনটাকে কোনোভাবে স্প্রেড করে না যায়, আশপাশের আগুনের লেলিহান শিখা যেন আশপাশের গোডাউন থেকে শুরু করে বসবাসকারী বাড়িগুলিকে গ্রাস করে ফেলতে না পারে, ছড়িয়ে না পড়ে এবং ভয়ঙ্কর আকার না নেয়, সেইটার জন্য তারা কিন্তু চেষ্টা করছে যে আগুনটাকে রেজিস্ট করতে। কিন্তু একটা কথা আমার মনে রাখতে হবে যে এখনো পর্যন্ত যেটা খবর যে ভেতরে যে ধরনের কেমিক্যাল লোড করা আছে সেগুলোতে যখনই ফায়ার ফাইটাররা জল স্প্রে করছেন তখন জল পড়ার সাথে সাথে সেখানে এই কেমিক্যালের সঙ্গে জলের বিক্রিয়া করে আরো আগুনের রেলিয়ান্সিকা কিন্তু বেড়ে যাচ্ছে। তাই এটাই যত সময় গড়াচ্ছে তত মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে। তাই বারবার একটা কথা আলাপ আলোচনা করা হচ্ছে যে তাহলে কি ফোমের ব্যবহার করতে হবে, ফোমের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে হবে। যদিও এখনো পর্যন্ত তোমাকে বলি যে 12টি ইঞ্জিন যেমন ওখানে এসে গেছে, অন রুট আরো প্রচুর ইঞ্জিন সেই ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে এবং সেগুলো পৌঁছচ্ছে। ফলে একটা যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে অন্তত এই মাঠপুকুর সায়রাবাদের আগুন বা অগ্নিস্থলকে কেন্দ্র করে। দুর্গা, তুমি ঠিক যেমনটা জানাচ্ছো যে দমকলের ইঞ্জিন সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে, দমকলের আধিকারিকরা তারা কি জানিয়েছে ঠিক কতক্ষণ সময় লাগতে পারে এই আগুন নিয়ন্ত্রণে আনতে?
এখনো কোনো সময় নির্ধারণ করে উঠতে পারেনি। তার কারণ হচ্ছে এই একটাই কথা তোমাকে যেটা বারবার বলছি, যে ভেতরে যে ধরনের কেমিক্যাল বা যে ধরনের মোবিল জাতীয় বা দাহ্য পদার্থ যেগুলো লোড করা রয়েছে বা লোড করা ছিল, সেখানে আগুন লাগবে। সেখানে জল পড়ার সাথে সাথে, জলের স্প্রে করার সাথে সাথে সেই জল আগুনকে নেভানোর জায়গায় দেখা যাচ্ছে যে আগুনের লেলিহান শিখা যেন এক এক সময় বেড়ে উঠছে। তেল আর জলের সংস্পর্শে আমরা জানি যে আগুনের লেলিহান শিখা বেড়ে ওঠে। তাই এই জাতীয় আগুনে শুধুমাত্র জল দিয়ে বা শুধুমাত্র দমকল বাহিনীর গাড়ি এনে কি এই আগুনকে কন্ট্রোল করা যাবে, নাকি বিকল্প ব্যবস্থা হিসাবে ফোম বা এই জাতীয় অন্য কোনো ব্যবস্থা নিতে হবে, এইটা কিন্তু যত দ্রুত সম্ভব এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে দমকল বাহিনী, তত দ্রুত এই ধরনের এই কেমিক্যাল ফ্যাক্টরির আগুন নেভানোতে তারা সক্ষমতা লাভ করবে। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন যেই ছবি ধাপার মাঠপুকুরে সায়রাবাদে, সেখানে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা এবং বিধ্বংসী সেই অগ্নিকাণ্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই কালো ধোঁয়ায় রীতিমতো ঢেকে গিয়েছে সেই এলাকা, এবং যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, একেবারে সর্বশেষ আপডেট যে ইতিমধ্যেই সেখানে 12টি দমকলের ইঞ্জিন পৌঁছেছে। তারা ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যদিও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই জানিয়েছেন দমকলের আধিকারিকরা। ছবি দেখছেন আপনারা, রীতিমতো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ সেই এলাকার ধাপা মাঠপুকুরের সায়রাবাদের। সেখানেই এক কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা এবং বিধ্বংসী সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ইতিমধ্যেই দমকলের আধিকারিকেরা। যেমনটা আপনাদের জানিয়েছিলাম যে ইতিমধ্যেই সেখানে 12টি ইঞ্জিন পৌঁছেছে, এবং আমাদের প্রতিনিধি যেমনটা বলেন আমাদের যে সেখানে কিন্তু ইতিমধ্যেই আরও বেশ কয়েকটি ইঞ্জিন যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আগুন দ্রুত যেন নিয়ন্ত্রণে আসে সেই চেষ্টাই করছেন দমকলের আধিকারিকরা। একদমই স্বর্ণালী, ধাপার সায়রাবাদে আগুন, ফের শহর কলকাতায় আগুন লাগার ঘটনা, এবার কেমিক্যাল গোডাউনে বিধ্বংসী আগুন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কালো ধোঁয়ায় ঢেকে গেছে আশেপাশে। অন্যদিকে এখনো পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে কোনো হতাহতের খবর সামনে আসেনি। স্থানীয় যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে 12টি দমকলের ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে, আরও ইঞ্জিনের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, কেমিক্যাল গোডাউনে বিধ্বংসী আগুন। আরো বারোতে এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর স্বর্ণালী, এবার উত্তরবঙ্গের খবরের দিকে নজর রাখবো, যেখানে টানা বৃষ্টি চলছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আরো ৩-৪ দিন কিন্তু টানা বৃষ্টি চলবে। বৃষ্টিতে ধস পাহাড়ে, দার্জিলিং লামাহাটা সংযোগকারী রাস্তা 3 মাইলে ধস, বন্ধ বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। শুধুমাত্র তাই নয় অনন্যা, ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল, চলছে ধস সরানোর কাজ। আগামী 3-4 দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ে, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। আপনাদের জানিয়ে রাখি, আগামী 3-4 দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ে, এবং ইতিমধ্যেই বন্ধ বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। আমরা দেখেছি এর আগেও 10 নম্বর জাতীয় সড়ক তা কিন্তু ধসে বিপর্যস্ত হয়েছিল, এবং তার পরবর্তীতে সেই ধসের যে ফলাফল তা কাটাতে যেমন সময় লেগেছিল, এবং তারপর এবার কিন্তু আবারও টানা বৃষ্টিতে ধস পাহাড়ে। আরো বারো আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।